ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র ভৌত আলোক বিজ্ঞান নিয়ে। এখন তোমাদের সাথে আলোচনা করব একক চিরের দরুন অপবর্তন, ডিফ্র্যাকশন অ্যাট আ সিঙ্গল স্লেট। চলো শুরু করা যাক। এখানে দেখো চিত্রটাতে এ এবং বি হচ্ছে একটি সরু চির। এই সরু চিরের প্রস্থটা হচ্ছে কি এ। এই চিরের সামনে একটি উত্তল লেন্স L1 স্থাপন করা হয়েছে। এই চিরের সামনে একটি উত্তল লেন্স L1 স্থাপন করা হয়েছে। এখন এই লেন্সের প্রধান ফোকাসে স্থাপিত একটি সরু ছিদ্র S থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো, একবর্ণী মানে এক কালারের লেন্সে প্রথমে প্রতিসরিত হয়ে এই লেন্সটাতে প্রতিসরিত হয়ে সমান্তরাল গুচ্ছে পরিণত হয়। আমি কি বলেছি? এই লেন্সের প্রধান ফোকাস হচ্ছে এগুলা। এই লেন্সের প্রধান ফোকাসে স্থাপিত একটি সরু ছিদ্র, এই যে সরু ছিদ্র S থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো লেন্সে প্রথমে প্রতিসরিত হবে। লেন্সটাতে প্রথমে প্রতিসরিত হয়ে সমান্তরাল গুচ্ছে পরিণত হবে এবং এই সমান্তরাল রশ্মিগুচ্ছ সমতল তরঙ্গমুখের আকারে AB চিরের উপর পড়ে। সমতল তরঙ্গমুখের আকারে AB চিরের উপর পড়ে। এখন AB থেকে আলোক রশ্মিগুচ্ছ নির্গত হয়ে সেটাকে কি করে ABতে যখন পতিত হয় সমান্তরাল রশ্মিগুচ্ছ সমতল তরঙ্গমুখের আকারে যখন ABতে পতিত হয় তখন সেটি কি করে চিত্রে দেখো সেটি কি করে দেখো আরেকটি উত্তল লেন্স, এই যে আরেকটি উত্তল লেন্স L2 এর সাহায্যে তার ফোকাস তলে স্থাপিত এই যে MN পর্দা, এই যে MN পর্দার উপর কি করে কেন্দ্রীভূত করা হয়। MN পর্দার উপর কেন্দ্রীভূত করা হয়। AB চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মি এখানে AB চির থেকে আলোক রশ্মি যাওয়ার সময় কি করে এই বিন্দুর উপরের দিকে, যে A বিন্দুর উপরের দিকে এবং B বিন্দুর নিচের দিকেও ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আলোক রশ্মি যাওয়ার সময় A বিন্দুর উপরের দিকে এবং B বিন্দুর নিচের দিকেও ছড়িয়ে পড়ে। ফলে দেখা যায় কি দেখো ও বিন্দুতে, এই যে এখানে এই যে ও বিন্দুতে ও চিরের একটি সুতীক্ষ্ণ বিম্ব না হয়ে এর উভয় পাশে কি হয় পর্যায়ক্রমে উজ্জ্বল ও কালো বর্ণের অপবর্তন ঝালর গঠিত হয়েছে। এগুলো হচ্ছে অপবর্তন ঝালর। উজ্জ্বল এবং কালো বর্ণের অপবর্তন ঝালর গঠিত হয়। AB চিরে অবস্থিত সমতল তরঙ্গমুখের প্রতিটি কণা সমদশা সম্পন্ন। সমতল তরঙ্গমুখের প্রতিটি কণা কি সমদশা সম্পন্ন। ফলে এই সকল কণা থেকে নির্গত গৌণ তরঙ্গসমূহ চিরের অক্ষ CO, এই যে CO চিরের অক্ষ CO এর সমান্তরালে এসে L2 লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে ও বিন্দুতে একত্রিত হয়। ফলে ও বিন্দুতে গঠনমূলক ব্যতিচার ঘটে এবং ওই বিন্দুর তীব্রতা কি সর্বোচ্চ হয়। ও বিন্দুকে ফলে এখানে যেহেতু গঠনমূলক ব্যতিচার হচ্ছে সেহেতু ও বিন্দুকে কি বলা হয় মুখ্য চরম বিন্দু বলে। আবার কিছু গৌণ তরঙ্গ CO এর সাথে থিটা কোণে অপবর্তিত হয়। থিটা কোণে অপবর্তিত হয় CO1, এই যে CO1 এর অভিমুখে সমান্তরালে গিয়ে L2 লেন্সে আপতিত হয় এবং লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে O1 বিন্দুতে একত্রিত হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে তরঙ্গগুলো সমান পথ অতিক্রম করে না। ফলে O1 বিন্দুতে ওই সকল তরঙ্গের দশা এক হবে না। এখানে
এই সকল তরঙ্গের দশা এক হবে না, ফলে O1 বিন্দু তীব্রতা সর্বোচ্চ বা চরম হবে নাকি সর্বনিম্ন বা অবম হবে তা নির্ভর করবে গৌণ তরঙ্গগুলোর পথপার্থক্যের উপর। গৌণ তরঙ্গগুলোর কিসের উপর? পথপার্থক্যের উপর। চিত্র থেকে দেখো এবি চিরের দুই প্রান্তবিন্দু এ এবং বি থেকে নির্গত দুটি গৌণ তরঙ্গের পথপার্থক্য হচ্ছে বিটি ইকুয়াল এ বি সাইন থিটা ইকুয়াল এ সাইন থিটা। কি পেয়েছি আমরা? এটা তোমাদেরকে লিখে দেখাই। একক চিরের দরুন অপবর্তনে দেখো বিডি ইকুয়াল, এই যে বিডি, এটা কি একক চিরের দরুন অপবর্তন, বি দেখো বি আর ডি, এখানে একটা ত্রিভুজ অঙ্কন করা হয়েছে, এই বিন্দু থেকে B1 এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে AD। তাহলে কি দেখো BD ইকুয়াল AB সাইন থিটা, AB সূত্র মতো AB সাইন থিটা ইকুয়াল A সাইন থিটা। অবমের শর্তটা কি হচ্ছে দেখো, এখানে দুটি শর্ত হয়। ও বিন্দুর উভয় পাশে দেখো, ও বিন্দুর উভয় পাশে n-তম অবম বিন্দুর জন্য অপবর্তন কোণ থিটা n হওয়ার অবমের শর্তটা হবে A সাইন থিটা n ইকুয়াল n ল্যামডা, যেখানে n ইকুয়াল 1 2 3। তারপর হচ্ছে চরমের শর্তটা কি, ও বিন্দুর উপর পাশে n-তম চরম বিন্দুর জন্য অপবর্তন কোণ থিটা প্রাইম n হলে দেখো কি হয় A সাইন থিটা প্রাইম n 2n + 1 ল্যামডা বাই 2। এখন সমীকরণ 1 সমীকরণ 2 সমীকরণ দ্বয়ে, এই দুইটা সমীকরণ দ্বয়ে কি হয় ইত্যাদি বসিয়ে দুটি সমীকরণ দিয়ে কি হয় ও এর উপর নিচের দিকে বিভিন্ন ডোরার অবস্থান নির্ণয় করা যায়। সমীকরণ 1 2 থেকে আরও দেখা যায় যে পরপর দুটি অবম বিন্দু বা অন্ধকার জোড়ার প্রায় মাঝখানে একটি চরম বিন্দু বা আলোকিত বিন্দু পাওয়া যায়, চরম বিন্দু বা আলোকিত বিন্দু পাওয়া যায়, চরম বিন্দু বা আলোকিত ডোরা পাওয়া যায়। ঠিক আছে, মুখ্য চরম বিন্দু ও এর উভয় পাশে মুখ্য চরম বিন্দু এটা, এই চরম বিন্দুর উভয় পাশে অন্যান্য চরম বিন্দু সমূহকে গৌণ চরম বিন্দু বলে। গৌণ চরম বিন্দু সমূহের উজ্জ্বলতা ক্রমশ কি করে হ্রাস, এখানে দেখাচ্ছে গৌণ চরম বিন্দুগুলোর উজ্জ্বলতা ক্রমশ হ্রাস পেতে থাকে, যে হ্রাস পাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একক চিরের দরুন অপবর্তনের শর্ত। তোমরা ব্যতিচার অপবর্তনের মধ্যে পার্থক্যটা শিখে নিবে। এখন আমরা পড়ব অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি। অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি। অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরিটা কি? হ্যাঁ, অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরিটা কি শিক্ষার্থীরা? আলোক উৎসকে বিশ্লেষণের জন্য অতি প্রয়োজনীয় কৌশল হলো অপবর্তন বা গ্রেটিং। হ্যাঁ, অনেকগুলো সমান ফাঁক বিশিষ্ট সমান্তরাল চির, সমান ফাঁক হতে হবে এবং সমান্তরাল হতে হবে চিরগুলা। এই সমান্তরাল ফাঁক বিশিষ্ট সমান্তরাল চির অপবর্তন গ্রেটিং গঠিত। অপবর্তন গ্রেটিংটা গঠিত। অপবর্তন গ্রেটিং গঠিত। তাহলে অপবর্তন গ্রেটিং বা ঝাঁঝরি সম্পর্কে আমরা কি বলতে পারি? পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থে সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে অপবর্তন গ্রেটিং বলে। অপবর্তন গ্রেটিং বলে। আচ্ছা, আমরা এটা কিভাবে বানানো হয়? একটি সুচালু অগ্রভাগ বিশিষ্ট, মানে খুব সুচালু হতে হবে, সূচের মতো হীরার টুকরা লাগবে, মানে অনেক ব্যয়বহুল এটা। একটি সুচালু অগ্রভাগ বিশিষ্ট হীরার টুকরা দিয়ে একটি স্বচ্ছ সমতল কাচ পাতে দাগ কেটে বা রেখা টেনে গ্রেটিং তৈরি করা হয়। বুঝা যাচ্ছে অনেক ব্যয়বহুল, যেহেতু এখানে হীরার টুকরা লাগতেছে। একটা স্বচ্ছ সমতল কাচপাতও কিন্তু লাগবে। হ্যাঁ, এই কাচপাতে দাগ কেটে বা রেখা টেনে গ্রেটিং তৈরি করা হয়। এই দাগগুলো সম ব্যবধানে অবস্থিত থাকে এবং এগুলো পরস্পর সমান্তরাল হয়। এই পাতের উপর আলো আপতিত হলে আলো দুটি দাগের মধ্যবর্তী স্বচ্ছ অংশের মধ্য দিয়ে যেতে পারে। মানে খুবই আমাদের পরে বোঝাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আমরা যখন একটা প্র্যাকটিক্যাল আসলে যখন করব
বা আমরা যখন এটা যারা প্র্যাকটিক্যাল করেছে তাদের অনেক মজা মানে মজা পেয়েছে যে মানে একটা যখন একটা রেখা হীরার টুকরা ধরো যখন একটা দাগ কাটো ওই দাগের মধ্যে আলো যাচ্ছে। আচ্ছা, সুতরাং দুটি দাগের মধ্যবর্তী স্বচ্ছ অংশগুলো চিরের মতো কাজ করে এবং প্রতিটি দাগ অস্বচ্ছ ব্যবধানে কাজ করে। আমরা পরীক্ষাগারে যে সকল গ্রেটিং ব্যবহার করি তা প্রায় প্রতি সেন্টিমিটারে 10,000 পর্যন্ত দাগ কাটা থাকে, ফলে একটি চিরের প্রস্থ প্রায় 10⁻⁴ সেন্টিমিটার। গ্রেটিং ধ্রুবক। আমরা এখন আসবো গ্রেটিং ধ্রুবকটা কি। গ্রেটিং ধ্রুবকটা হচ্ছে যে গ্রেটিংয়ে একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলে। একটি চির থেকে পরবর্তী চিরের দূরত্বটাকে কি বলা হয়? গ্রেটিং ধ্রুবক বলা হয়। তাহলে আমরা একটা চির ধরলাম, স্বচ্ছ একটা চির ধরলাম, একটি চির তথা স্বচ্ছ অংশ এবং একটি রেখা তথা অস্বচ্ছ অংশ দূরত্বকে, স্বচ্ছ এবং অস্বচ্ছ অংশের দূরত্বকে গ্রেটিং ধ্রুবক বলা হয়। হ্যাঁ, ধরা যাক প্রতিটি চিরের প্রস্থ এ, প্রতিটি রেখার প্রতিটি চিরের প্রস্থ এ, প্রতিটি রেখার প্রস্থ বি গ্রেটিং ধ্রুবক। তাহলে কি হবে? ডি ইকুয়াল এ প্লাস বি, দুটোটার যোগফলকে কি হবে? গ্রেটিং ধ্রুবক বলবো। সুতরাং গ্রেটিংয়ের ডি দৈর্ঘ্যের রেখার সংখ্যা একটি, অতএব একক রেখার সংখ্যা 1/dt। এখন গ্রেটিংয়ের প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা যদি ক্যাপিটাল N হয়, n ইকুয়াল আমরা পাবো 1/d এবং n ইকুয়াল ডি এর ডি ইকুয়াল যেহেতু আমরা a প্লাস বি পেয়েছি সেহেতু এখানে a প্লাস বি এর মানটা বসালাম। তাহলে কি হবে? গ্রেটিংয়ের a প্লাস বি ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুকে অনুরূপ বিন্দু বা করসপন্ডিং বলে। সেক্ষেত্রে আমি যে একক চিরের জন্য অপবর্তনী যে এই যে সমীকরণটা দেখিয়েছি, এই যে যেটা আমি আলোচনা করেছি একক চিরের দরুন অপবর্তন, সেটার উপর আমাদের গাণিতিক সমাধান হয়ে দেখে সৃজনশীল কোয়েশ্চেন তো আসে গ এবং ঘ অংশ হতে, এখান থেকে এটা থেকে কোয়েশ্চেন করা হয়। ঠিক আছে, এটা তোমরা ভালোভাবে পড়বে, আশা করি তোমরা বুঝতে পারবে, বুঝতে তোমাদের সহজ হবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।